আন্তর্জাতিক বাণিজ্যের জটিল মিরে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে একটু গভীরে যাব যা ছাড়া কিন্তু বিলিয়ন ডলারের আমদানি রপ্তানি এক মুহূর্ত চলতে পারে না। ঠিক। সেটা হলো ডকুমেন্টস বা নথি। আমাদের কাছে ট্রেড ফাইন্যান্স নিয়ে বেশ কিছু সোর্স মেটেরিয়াল আছে, সেগুলো নিয়েই আজ কথা বলবো। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার মূল লক্ষ্যটা হলো এই যে নানা রকমের নথি আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার হয়, সেগুলো ঠিক কি, কেন লাগে, আর কেন সামান্য একটা কমা বা তারিখের ভুলে পুরো লেনদেনটাই আটকে যেতে পারে, সেটা সহজ করে বোঝা। চলুন শুরু করা যাক। অবশ্যই। অমর একুশে বইমেলা 2026 প্রকাশিত হল রাকিব আসরারের রহস্য ও মনস্তাত্ত্বিক উপন্যাস তিলের ছায়া। তিলের ছায়া এমন একটি গল্প যা শেষ করার পরও আপনার মনে রেশ রেখে যাবে অনেকক্ষণ। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার অক্ষরবৃত্ত প্রকাশনের স্টলে। এছাড়া অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন rakibasrar.vercel.app অথবা রকমারি.com। দেখুন, আমরা যখন আন্তর্জাতিক বাণিজ্য বলি তখন খালি জাহাজে কন্টেনার ওঠা বা প্লেনে মাল লোড হওয়া দেখি, কিন্তু এর পেছনে যে একটা বিশাল কাগজের জগৎ আছে, একটা জটিল কিন্তু খুব গোছানো প্রক্রিয়া, সেটাই আসল। এই নথিগুলোই ঠিক করে দেয় বিক্রেতা পয়সা পাবে কিনা, ক্রেতা ঠিক জিনিসটা সময় মতো পাবে কিনা, আর সব আইন মেনে হচ্ছে কিনা। একদম। এগুলোকে বলা যেতে পারে বাণিজ্যের অদৃশ্য কিন্তু অপরিহার্য ইঞ্জিন। আমি সোর্সগুলোতে দেখছিলাম এই নথিগুলোকে কয়েকটা বড় ভাগে ভাগ করা হয়েছে, যেমন পরিবহন, বাণিজ্যিক, আর্থিক, তারপর বিমা আর অফিসিয়াল ডকুমেন্টস। এই ভাগগুলো কি এদের কাজের উপর ভিত্তি করে? হ্যাঁ, কাজ অনুযায়ী ভাগ করলেই বিষয়টা পরিষ্কার হয়। যেমন ধরুন, পরিবহন নথি আচ্ছা। মানে ট্রান্সপোর্ট ডকুমেন্টস, সোজা কথায় মাল যে পাঠানো হয়েছে তার প্রমাণ। বিল অফ লেডিং যদি সমুদ্রপথে হয়, বা এয়ারওয়ে বিল আকাশপথে, এগুলো হলো চালান শুরুর একদম অফিসিয়াল রেকর্ড। বুঝলাম। তারপর তারপর আসছে বাণিজ্যিক নথি বা কমার্শিয়াল ডকুমেন্টস। এখানে থাকে পণ্যের আসল পরিচয়, মানে কি জিনিস যাচ্ছে, কতটা যাচ্ছে, দাম কত। কমার্শিয়াল ইনভয়েসটা হলো আসল বিল। আচ্ছা, দোকানের ক্যাশ মেমোর মতো। অনেকটা তাই, কিন্তু আরও অনেক বেশি বিস্তারিত। আর সাথে থাকে প্যাকিং লিস্ট, মানে কোন প্যাকেটে কি আছে তার হিসেব। ঠিক। আর আর্থিক নথি? আর্থিক নথি বা ফিনান্সিয়াল ডকুমেন্টসের কাজ হল সরাসরি টাকা পয়সার লেনদেন নিয়ে। যেমন বিল অফ এক্সচেঞ্জ, এটা খুব গুরুত্বপূর্ণ, টাকা পয়সাদের একটা লিখিত নির্দেশ। এরপর বীমা নথি বা ইন্স্যুরেন্স ডকুমেন্টস, পণ্য রাস্তায় আছে, যদি কিছু হয়ে যায়, মানে ক্ষতি হয়, হ্যাঁ, ঝুঁকি তো থাকেই। সেই ঝুঁকি থেকে বাঁচানোর জন্যই সুরক্ষা কবচ, ইন্স্যুরেন্স পলিসি বা সার্টিফিকেটের উদাহরণ। আর শেষে অফিসিয়াল ডকুমেন্টস। হ্যাঁ, অফিসিয়াল নথি, এগুলো লাগে সরকারি নিয়মকানুন পালনের জন্য। যেমন ধরুন, সার্টিফিকেট অফ অরিজিন, মানে পণ্যটা কোন দেশে তৈরি হয়েছে তার প্রমাণপত্র, বা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স ইত্যাদি। আচ্ছা, পেমেন্টের দুটো খুব চালু পদ্ধতি আছে। একটা ডকুমেন্টারি ক্রেডিট, যেটা ইউসিপি 600 নিয়ম মানে। হ্যাঁ, লেটার অফ ক্রেডিট বা এলসি যেটাকে বলি। আর অন্যটা ডকুমেন্টারি কালেকশন, ইউআরসি 522 নিয়মে। এই দুটো ক্ষেত্রে কি একই ধরনের নথি লাগে, বা একই রকম কড়াকড়ি থাকে? না, এখানে একটা বেশ বড় পার্থক্য আছে, বুঝলেন। ডকুমেন্টারি ক্রেডিট মানে ওই এলসির ক্ষেত্রে ব্যাংক কিন্তু একটা বড় দায়িত্ব নেয়, প্রায় গ্যারান্টি দেয় যে যদি সব কাগজ ঠিক থাকে তাহলে বিক্রেতা টাকা পাবেই। তার মানে ব্যাংক খুব খুঁটিয়ে দেখবে সব? ঠিক তাই, তারা খুব খুঁতখুঁতে হয়। পরিবহন, বাণিজ্যিক, বীমা, সার্টিফিকেট অফ অরিজিন, প্রায় সব জরুরি নথি এখানে লাগে। আর ইউসিপি 600 নিয়মগুলো খুব কঠোরভাবে মেনে সব যাচাই করা হয়। আর ডকুমেন্টারি কালেকশনে? অন্যদিকে ডকুমেন্টারি কালেকশনে ব্যাংক অনেকটা পোস্ট অফিসের মতো কাজ করে, মানে নথি বিক্রেতার থেকে নিয়ে ক্রেতাকে দেয়, পেমেন্ট আদায়ে সাহায্য করে, কিন্তু নিজে কোনো গ্যারান্টি দেয় না। ও আচ্ছা। তাই এখানে মূলত বাণিজ্যিক আর আর্থিক নথিগুলোই প্রধান, যেমন ইনভয়েস আর বিল অফ এক্সচেঞ্জ। আর নিয়মকানুনও এলসির তুলনায় বেশ শিথিল। বেশ মজার তুলনা দিলেন। তো বাণিজ্যিক নথির মধ্যে কমার্শিয়াল ইনভয়েস, বিল অফ এক্সচেঞ্জ, প্যাকিং লিস্ট, এগুলো খুব শোনা যায়। এদের কাজগুলো কীরকম? আমাদের সোর্সে বাংলাদেশের এক গার্মেন্টস রপ্তানিকারকের উদাহরণ ছিল না? হ্যাঁ, ছিল।
ধরুন বাংলাদেশের একজন রপ্তানিকারক অস্ট্রেলিয়ায় টি-শার্ট পাঠাচ্ছেন, এফওবি শর্তে, আর পেমেন্ট হবে এলসির মাধ্যমে। এখানে এফওবি মানেটা কি? এফওবি মানে ফ্রি অন বোর্ড। এর সহজ অর্থ হল বিক্রেতা পণ্যটা জাহাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার সব খরচ আর দায়িত্ব নেবে। যেই জাহাজে উঠে গেল তারপর থেকে সব দায়িত্ব, সব খরচ ক্রেতার। আচ্ছা, তো ওই উদাহরণে? হ্যাঁ, ওই বাংলাদেশি রপ্তানিকারকের ক্ষেত্রে কমার্শিয়াল ইনভয়েস ছিল আসল বিক্রির রসিদ। কি মাল, কটা, দাম কত, মোট মূল্য, এফওবি শর্ত, এলসি নম্বর সব লেখা ছিল। এটাই লেনদেনের ভিত্তি। ঠিক। বিল অফ এক্সচেঞ্জ ছিল টাকা আদায়ের জন্য। রপ্তানিকারক, যিনি ড্রয়ার, এটা তৈরি করে এলসি ইস্যু করা ব্যাংককে, ড্রয়ি, নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্ট টাকা পরিশোধ করতে। এটা কি চেকের মতো? অনেকটা ওরকমই নির্দেশ, তবে নির্দিষ্ট ফরম্যাটে আর আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম মেনে। আর প্যাকিং লিস্ট, ওটা কাস্টমস আর ক্রেতার সুবিধার জন্য। কোন কার্টনে কটা জামা, কি সাইজ, মোট ওজন কত, এইসব তথ্য থাকে। মাল গোনা বা ক্লিয়ারেন্স পেতে খুব সাহায্য করে। অনেক সময় ওয়েট লিস্টের কথাও শোনা যায়। হ্যাঁ, ওয়েট লিস্টও লাগে মাঝে মাঝে, যেখানে চালানের প্রতিটি জিনিসের আলাদা আলাদা বা মোট ওজন উল্লেখ থাকে। বুঝেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, প্রো ফার্মা ইনভয়েস আর কমার্শিয়াল ইনভয়েস দুটোই তো ইনভয়েস, পার্থক্যটা কি? দেখতে একরকম হলেও এদের কাজ আর গুরুত্ব কিন্তু আকাশ-পাতাল। প্রোফর্মা ইনভয়েস হলো একটা প্রাথমিক ধারণা দেওয়ার মতো, মানে দাম কত হতে পারে সেটার একটা কোটেশন। মানে এটা ফাইনাল না? একদমই না। এটা ক্রেতা ব্যবহার করতে পারে হয়তো ইম্পোর্ট লাইসেন্স বা পারমিট জোগাড় করার জন্য, অথবা স্রেফ দামটা জানার জন্য। এটা আইনত বাধ্যতামূলক নয়। কিন্তু কমার্শিয়াল ইনভয়েস হলো ফাইনাল বিল, পণ্য পাঠানোর পর তৈরি হয়। এটাই আসল। হ্যাঁ, এটাই আসল। কাস্টমস ডিউটি হিসাব করা, পেমেন্ট করা, সবকিছুর আইনি ভিত্তি হলো এই কমার্শিয়াল ইনভয়েস। পরিষ্কার হলো। এবার আসি পরিবহন নথিতে। পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঠিকমতো যাওয়াটাই তো মূল ব্যাপার। এই নথিগুলো কেন এত জরুরি? ঠিক তাই। পরিবহন নথি ছাড়া তো বাণিজ্যই অচল। এগুলো হলো পুরো সাপ্লাই চেইনের নার্ভ সেন্টার। এগুলো কি নিশ্চিত করে? ১. মাল বিক্রেতার থেকে পরিবহন সংস্থার হাতে গেছে। ২. কি শর্তে পরিবহন হচ্ছে। ৩. মালটা কার কাছে যাচ্ছে। আর পরিবহনের মাধ্যম অনুযায়ী এদের নামও পাল্টায়। হ্যাঁ, মাধ্যম অনুযায়ী পাল্টায়। যেমন ধরুন সমুদ্রপথে যেটা ব্যবহার হয় সেটা হলো বিল অফ লেডিং বা বিএল। এটা কিন্তু খুব শক্তিশালী একটা ডকুমেন্ট। কেন? কারণ এটা শুধু পরিবহনের চুক্তি বা মাল পাওয়ার রসিদ নয়, এটা পণ্যের মালিকানা দলিল, মানে ডকুমেন্ট অফ টাইটেল। এটা হস্তান্তর করা যায়। ও আচ্ছা। আর আকাশপথে? আকাশপথে লাগে এয়ারওয়ে বিল বা এডব্লিউবি। এটা মালিকানার দলিল নয়, কিন্তু পরিবহনের জোরালো প্রমাণ। সড়ক পথে, আন্তর্জাতিক পরিবহনে লাগে রোড কনসাইনমেন্ট নোট বা সিএমআর। আর যদি একাধিক মাধ্যম ব্যবহার হয়, যেমন জাহাজ, তারপর ট্রাক? সেক্ষেত্রে লাগে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট। এই সব নথি কিন্তু আন্তর্জাতিক নিয়ম মেনে চলে। যেমন ধরুন ইউসিপি 600, অন্যটায় বদলানো। ধরুন কলকাতা থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে সিঙ্গাপুরে জাহাজ বদল হলো, এটাই ট্রান্সশিপমেন্ট। এটা কি সাধারণ ব্যাপার? হ্যাঁ, অনেক রুটে এটা খুবই স্বাভাবিক। ইউসিপি 600 অনুযায়ী যদি এলসিতে স্পষ্টভাবে ট্রান্সশিপমেন্ট নিষেধ বা প্রহিবিটেড লেখা না থাকে, তাহলে ব্যাংক সাধারণত এটা মেনে নেয়। মানে পরিবহন নথিতে ট্রান্সশিপমেন্টের উল্লেখ থাকলেও সমস্যা হয় না। ডকুমেন্টে তারিখের এত গুরুত্ব কেন, বিশেষ করে চালানের তারিখ বা শিপমেন্ট ডেট? তারিখ? ওহ, এটা ভীষণ জরুরি। অনেকগুলো কারণ আছে। প্রথমত, বেশিরভাগ এলসিতে একটা লেটেস্ট ডেট অফ শিপমেন্ট দেওয়া থাকে, মানে ওই তারিখের মধ্যেই মাল জাহাজে তুলতে হবে। না হলে এলসি শর্ত ভাঙা হবে, ব্যাংক পেমেন্ট দেবে না। দ্বিতীয়ত, বীমা কভারেজ। ইন্স্যুরেন্স পলিসি সাধারণত চালানের তারিখ বা তার আগে থেকে কার্যকর হতে হয়। আচ্ছা। তৃতীয়ত, এটা প্রমাণ করে বিক্রেতা চুক্তি অনুযায়ী সময়মতো মাল পাঠিয়েছে কিনা। বিভিন্ন নথিতে চালানের তারিখটা একটু অন্যভাবে লেখা থাকে, যেমন বিএলে শিপড অন বোর্ড তারিখটা গুরুত্বপূর্ণ, এয়ারওয়ে বিলে ফ্লাইটের তারিখ। এই তারিখে গণ্ডগোল মানে পেমেন্টের সমস্যা। তার মানে ডকুমেন্ট একেবারে নিখুঁত হতে হবে, একটু ভুলও চলবে না। কী ধরনের ভুল বা ডিসক্রিপেন্সি সাধারণত দেখা যায়? হ্যাঁ, নির্ভুলতা এখানে শেষ কথা। কারণ ব্যাংক কিন্তু নথিগুলোকেই চেনে, মালকে নয়। কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল হলো। যেমন? ১. দেরিতে চালান,
লেট শিপমেন্ট মানে এলসিতে দেওয়া শেষ তারিখের পর মাল পাঠানো। 2 তথ্যে গরমিল, ধরুন ইনভয়েসে লেখা 100 কার্টন কিন্তু বিল অফ লেডিংয়ে লেখা 99 কার্টন, বা এলসিতে যা লেখা নথিতে তার থেকে আলাদা তথ্য। ও, এটা তো বড় সমস্যা। খুবই বড় সমস্যা। 3 অসম্পূর্ণ বা ভুল নথি, যেমন বিল অফ লেডিংয়ে সই নেই বা ইন্স্যুরেন্স পলিসিতে দরকারি ঝুঁকিটা কভার করা নেই। 4 ভুল পোর্ট বা গন্তব্য, এলসিতে লেখা মাল যাবে চট্টগ্রাম পোর্টে, বিএলে লেখা মোংলা পোর্ট। এই সব ভুলের পরিণতি কি? পরিণতি একটাই, ব্যাংক নথি প্রত্যাখ্যান করবে, আর তার মানে হলো রপ্তানিকারকের টাকা আটকে গেল। হয়তো পরে ঠিক করা যাবে, কিন্তু সময় ও পয়সা দুটোই নষ্ট। এবার একটু বীমা নথির কথায় আসি। এর গুরুত্বটা ঠিক কি? এটা কি শুধু একটা ফর্ম্যালিটি? একেবারেই নয়। ভাবুন তো, হাজার হাজার কিলোমিটার পথ, সমুদ্র বা আকাশপথে পণ্য যাচ্ছে, কত রকমের ঝুঁকি, দুর্ঘটনা, চুরি, আগুন, জল লেগে নষ্ট হওয়া। হ্যাঁ, হতেই পারে। এই সব আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচায় বীমা। বীমা নথি হল সেই সুরক্ষার প্রমাণপত্র। এতে লেখা থাকে কি কি ঝুঁকি কভার করা হচ্ছে, কত টাকার পণ্য, কি শর্তে, কে বীমা করেছে, কার নামে করেছে, সব খুঁটিনাটি। ইউসিপি 600 বা আইএসপিপি 745 মানে ব্যাংকিং প্র্যাকটিসে যে স্ট্যান্ডার্ড, সেখানে কি বীমা নথির জন্য নির্দিষ্ট নিয়ম আছে? অবশ্যই আছে। আর ব্যাংক এই নিয়মগুলো খুব কড়াভাবে দেখে। যেমন ধরুন, কি কি বিষয় দেখে ব্যাংক? প্রথমত, এটা একটা পুরো পলিসি বা সার্টিফিকেট হতে হবে, শুধু একটা কভার নোট বা আশ্বাসপত্র হলে চলবে না। দ্বিতীয়ত, বীমা কোম্পানির বা তাদের এজেন্টের সই থাকতে হবে। তৃতীয়ত, এলসিতে যে যাত্রাপথের কথা বলা আছে পুরো পথটাই কভার করতে হবে। আচ্ছা। চতুর্থত, বীমা পলিসি ইস্যুর তারিখটা চালানের তারিখ বা তার আগেই হতে হবে, পরে হলে চলবে না। পঞ্চমত, এলসিতে যদি নির্দিষ্ট কোনো ঝুঁকির কথা বলা থাকে, যেমন আইসিসি ক্লজ এ, বি বা সি, সেটা কভার করতে হবে। আইসিসি ক্লজে মানে কি সবচেয়ে ভালো কভারেজ? হ্যাঁ, সাধারণত আইসিসি ক্লজে সবচেয়ে বিস্তৃত বা অল রিস্কস কভারেজ দেয়। ষষ্ঠত, বীমার মুদ্রা আর এলসির মুদ্রা এক হতে হবে, মানে এলসি যদি ডলারে হয়, বীমাও ডলারে হতে হবে। আর টাকার অঙ্কটা? সাধারণত নিয়ম হল পণ্যের সিআইএফ বা সিআইপি মূল্যের কমপক্ষে 110% বীমা করতে হয়, যদি না এলসিতে অন্য কিছু বলা থাকে। এই 110% ধরা হয় সম্ভাব্য অন্যান্য খরচ কভার করার জন্য। এই শর্তগুলো পূরণ না হলে? পূরণ না হলে ব্যাংক সোজা নথি রিজেক্ট করে দেবে, বলবে ডিসক্রিপেন্সি আছে। বীমা নথিতে আর কি ধরনের ভুল হতে দেখা যায়? অনেক রকম, যেমন বীমার অঙ্কটা কম দেওয়া বা ভুল মুদ্রায় দেওয়া, যার নামে বীমা করার কথা তার নামে ভুল, যে ঝুঁকি কভার করার কথা সেটা না থাকা, ইস্যুর তারিখ চালানের পরে হওয়া, পণ্যের বিবরণ বা পোর্ট বা দেশের নামে ভুল থাকা, অথবা ধরুন পলিসির সব কপি জমা না দেওয়া, এগুলো সবই ডিসক্রিপেন্সি। আগে বিল অফ এক্সচেঞ্জের কথা বলছিলেন। আইএসবিপি 745 অনুযায়ী এই ড্রাফট বা বিল অফ এক্সচেঞ্জ ঠিকঠাক হতে গেলে কী বিষয়ে জরুরি? বিল অফ এক্সচেঞ্জ যেহেতু পেমেন্টের নির্দেশ, তাই এটা খুব নিখুঁত হতে হয়। জরুরি বিষয়গুলো হলো ড্রয়ারের, মানে যিনি বিলটা তৈরি করছেন, সাধারণত রপ্তানিকারক, তার সই থাকতে হবে। অবশ্যই। ড্রয়ের মানে যার ওপর বিলটা কাটা হচ্ছে, সাধারণত এলসি ইস্যুকারী ব্যাংক, তার নাম ঠিকঠাক লেখা থাকতে হবে। টাকার অঙ্কটা কথায় আর সংখ্যায় লিখতে হয় এবং দুটো মিলতে হবে। যদি না মেলে? যদি না মেলে, তাহলে কথায় যেটা লেখা আছে সেটাই ধরা হয়। পরিশোধের সময়সীমা বা টেনর পরিষ্কার করে লেখা থাকতে হবে, যেমন অ্যাট সাইট মানে দেখামাত্র পেমেন্ট, নাকি 60 ডেজ আফটার সাইট মানে দেখার 60 দিন পর পেমেন্ট। আচ্ছা। আর আর যদি কোনো কাটাকুটি বা পরিবর্তন করা হয়, তাহলে সেটা ড্রয়ারকে সই করে অথেন্টিকেট করতে হবে। সব দেশের নিয়ম কি একই রকম? যেমন আমাদের সোর্সে বাংলাদেশের কথা ছিল, আমদানির ক্ষেত্রে কি বিশেষ কিছু নিয়ম মানতে হয়? দেখুন, ইউসিপি 600 বা আইএসবিপি 745 হলো আন্তর্জাতিক নিয়ম, কিন্তু এর বাইরে প্রত্যেক দেশের নিজস্ব কিছু আইন, নীতি বা প্রয়োজন থাকতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে সোর্স অনুযায়ী যা দেখলাম, তাতে কিছু বিষয় আছে, যেমন আমদানির ক্ষেত্রে স্বাক্ষর করা কমার্শিয়াল ইনভয়েস লাগে, বিল অফ লেডিং লাগে, তবে অনেক সময় ব্ল্যাঙ্ক ব্যাক ফর্ম মানে যার পেছনে শর্তাবলী ছাপা নেই, সেটা গ্রহণ করা হয় না। স্থানীয় কোম্পানির কাছ থেকে বীমা করার নিয়ম থাকতে পারে।
বিল অফ এক্সচেঞ্জ লাগে কাস্টমস ডিউটি আর স্ট্যাম্প অ্যাক্টের কারণে। আর আর প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট অফ অরিজিন, ওয়েট লিস্ট, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট যদি কৃষিজাত পণ্য হয় এগুলোও লাগতে পারে। এগুলো নির্ভর করে পণ্যটা কি আর স্থানীয় নিয়মকানুন কি তার উপর। বিল অফ লেডিং বা বিএল এর প্রধান কাজগুলো যদি আরেকবার ছোট্ট করে বলেন। অবশ্যই এর 3টে মূল কাজ মনে রাখলেই হবে। 1, এটা একটা রসিদ বা রিসিপ্ট অফ গুডস, মানে শিপিং কোম্পানি মালটা বুঝে পেয়েছে। 2, এটা পরিবহনের চুক্তি বা কন্ট্রাক্ট অফ ক্যারিয়েজ, মানে কি শর্তে মাল নিয়ে যাওয়া হবে। আর 3 নম্বরটা? 3 নম্বরটাই সবচেয়ে ইউনিক। এটা হলো মালিকানার দলিল বা ডকুমেন্ট অফ টাইটল, মানে এই কাগজের আইনি অধিকার যার হাতে সঠিকভাবে এন্ডোর্স করা থাকলে পণ্যের মালিকানা তার। এটা হস্তান্তর করে পণ্যের মালিকানা বদলানো যায়, অনেকটা জমির দলিলের মতো। তাই এটা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই বিএল নিয়ে আরও কিছু শব্দ শোনা যায়, যেমন ক্লিন বিএল, ক্লজড বিএল, স্টেল বিএল। এগুলো কি? এগুলো হলো বিএলের অবস্থা বা সময় সম্পর্কিত। ক্লিন বিএল মানে হলো যখন মাল জাহাজে তোলা হয়েছে তখন বাইরে থেকে দেখে মনে হয়েছে সবকিছু ঠিকঠাক আছে, কোনো ক্ষতি বা প্যাকেজিংয়ে সমস্যা নেই। ব্যাংক বা ক্রেতা এটাই চায়। আর ক্লজড? ক্লোজড বা আনক্লিন বিএল মানে হলো মাল তোলার সময় কিছু সমস্যা দেখা গেছে, যেমন 2টো কার্টন ভেজা বা একটা বাক্স ভাঙা। এই বিষয়টা বিএলে লিখে দেওয়া হয়, এটাকে ক্লোজড বলে। ব্যাংক সাধারণত ক্লোজড বিএল নিতে চায় না, কারণ এটা পণ্যের সমস্যা নির্দেশ করে। স্টেল বিএলটা কি? স্টেল বিএল মানে বাসি বিল অফ লেডিং, মানে এটা ব্যাংকের কাছে বা ক্রেতার কাছে পৌঁছাতে দেরি হয়ে গেছে। সাধারণত পণ্য পোর্টে পৌঁছানোর পর যদি বিএল হাতে আসে বা এলসিতে নথি জমা দেওয়ার সময়সীমা পার হয়ে যায়, তখন সেটাকে স্টেল বলা হয়। এটাও সমস্যার কারণ হতে পারে। আর একটা প্রশ্ন, মেডস রিসিপ্ট আর বিল অফ লেডিং কি একই জিনিস? না, এক নয়। মেডস রিসিপ্ট হলো একদম প্রাথমিক একটা রসিদ। যখন মাল জাহাজের ডেকে তোলা হয় তখন জাহাজের ফার্স্ট মেট বা দায়িত্বপ্রাপ্ত অফিসার একটা রসিদ দেয় যে মাল বুঝে পেলাম। এটা কিন্তু চূড়ান্ত বা আইনি দলিল নয়। তাহলে বিএলটা কখন আসে? পরে এই মেডস রিসিটের তথ্যের উপর ভিত্তি করে শিপিং কোম্পানি বা তাদের এজেন্ট অফিশিয়ালি বিল অফ লেডিং ইস্যু করে। এটাই ফাইনাল, আইনত বৈধ এবং হস্তান্তরযোগ্য পরিবহন চুক্তি ও মালিকানার দলিল। ইউসিপি 600-এর 2টো ধারা নিয়ে একটু কথা বলতে চাই। আর্টিকেল 14-এর ডি বলছে যে ডকুমেন্টের ডেটা হুবহু এক না হলেও চলবে, কিন্তু সাংঘর্ষিক কনফ্লিক্টিং হওয়া চলবে না। এর মানে কি? এটা খুব গুরুত্বপূর্ণ আর বাস্তবসম্মত একটা নিয়ম। এর মানে হলো ব্যাংক শুধু শব্দ মিলিয়ে দেখবে না, তথ্যের মিল আছে কিনা দেখবে। ধরুন এলসিতে আছে 50 বক্স আপেল, ইনভয়েসে লেখা 50 বক্স আপেল, কিন্তু প্যাকিং লিস্টে লেখা 50 কার্টন আপেল। এটা কি চলবে? হ্যাঁ, এটা সাধারণত চলে, কারণ বক্স আর কার্টন শব্দ দুটো আলাদা হলেও মূল তথ্য মানে 50 ইউনিট আপেল সেটা কিন্তু এক থাকছে, তথ্যে কোনো বিরোধ নেই। কিন্তু ধরুন ইনভয়েসে অ্যাপেল লেখা আর বিল অফ লেডিংয়ে কমলালেবু, এটা হলো সাংঘর্ষিক, এটা চলবে না। আচ্ছা, মানে তথ্যের মূল অর্থটা মিলতে হবে। একদম, শাব্দিক মিলের চেয়ে তথ্যের সামঞ্জস্যতা বেশি জরুরি। আর ওই আর্টিকেল 14F যেটা বলছে নথিকে তার কাজ পূরণ করতে হবে, ফুলফিল ইটস ফাংশন। এটাও খুব ইন্টারেস্টিং। এটা বলছে যদি কোনো নথিতে ছোটখাটো কোনো ভুল থাকে যেটা আসলে নথির মূল উদ্দেশ্য পূরণে বাধা দিচ্ছে না, তাহলে ব্যাংক সেটা গ্রহণ করতে পারে। ধরুন একটা কনসার্টের টিকিটে ব্যান্ডের নামে এক অক্ষরের বানান ভুল, কিন্তু গেটে ঢোকার সময় কেউ আটকাচ্ছে না, তাহলে টিকিটটা তার কাজ করছে। মানে ছোটখাটো ভুল উপেক্ষা করা যেতে পারে। হ্যাঁ, যদি সেটা নথির কার্যকারিতাকে বা অন্য তথ্যের সাথে সামঞ্জস্যকে নষ্ট না করে। যেমন শিপিং ডকুমেন্টে ঠিকানায় একটা টাইপো আছে, কিন্তু পোস্টকোড বা অন্য সব তথ্য দেখে বোঝা যাচ্ছে ঠিক কোথায় যাচ্ছে এবং অন্য কোনো নথির সাথে বিরোধ নেই। ব্যাংক হয়তো এটা মেনে নেবে, তবে সিদ্ধান্তটা ব্যাংকের বিবেচনার ওপর নির্ভর করে। তারা সামগ্রিক চিত্রটা দেখে। তাহলে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন অফ গুডস এর ক্ষেত্রে নিয়মটা কি দাঁড়ালো? কমার্শিয়াল ইনভয়েসে যেমন থাকতে হবে, বাকিগুলোতেও কি হুবহু তেমন? না, এখানে একটা পার্থক্য আছে। নিয়ম হলো কমার্শিয়াল ইনভয়েসে পণ্যের বিবরণ এলসিতে যা লেখা আছে তার সাথে হুবহু মিলতে হবে, প্রায় শব্দ ধরে ধরে। একেবারে এক? হ্যাঁ, প্রায় এক। কিন্তু অন্যান্য ডকুমেন্টে, যেমন ধরুন বিল অফ লেডিং বা ইন্স্যুরেন্স পলিসি বা প্যাকিং লিস্টে একটা সাধারণ বিবরণ দিলেই চলে।
যেটা এলসির বিবরণের সাথে সামঞ্জস্যপূর্ণ, কনসিস্টেন্ট কিন্তু সাংঘর্ষিক নয়। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, এলসিতে বলা আছে 100% অর্গ্যানিক প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশ অরিজিন ব্লু কটন টি-শার্টস সাইজ এম। ইনভয়েসে ঠিক এটাই লিখতে হবে, কিন্তু বিল অফ লেডিংয়ে হয়তো শুধু গার্মেন্টস, ব্লু কটন টি-শার্টস বা রেডিমেড গার্মেন্টস লিখলেই চলবে যদি সেটা ওই চালানের একমাত্র পণ্য হয়। সেখানে 100% অর্গ্যানিক বা প্রিমিয়াম কোয়ালিটি না লিখলেও চলবে, কিন্তু যদি সিল্ক শার্টস লিখে দেয় তাহলে সেটা সাংঘর্ষিক হবে। পরিষ্কার হলো। নথি জমা দেওয়ার সময়সীমা নিয়েও কথা হচ্ছিল। কখন একটা প্রেজেন্টেশন বা নথি জমা দেওয়াকে লেট বা বিলম্বিত ধরা হয়? হ্যাঁ, সময়ানুবর্তিতা এখানে খুব জরুরি। একটা প্রেজেন্টেশন লেট কিনা সেটা দেখতে কয়েকটা তারিখ মিলিয়ে দেখতে হয়। কি কি তারিখ? 1. এলসির মেয়াদ শেষ হওয়ার তারিখ, এক্সপায়ারি ডেট। এর মধ্যে নথি ব্যাংকের নির্দিষ্ট কাউন্টারে পৌঁছাতে হবে। 2. প্রেজেন্টেশন পিরিয়ড, মানে চালানের তারিখের পর নথি জমা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। ইউসিপি 600 অনুযায়ী এটা সাধারণত 21 দিন, যদি না এলসিতে অন্য কিছু বলা থাকে। 3. চালানের শেষ তারিখ, লেটেস্ট শিপমেন্ট ডেট। এর আগে বা ঠিক এই তারিখেই চালান হতে হবে। এই তিনটার কোনো একটা পার হলেই লেট? হ্যাঁ, যে কোনো একটা ডেডলাইন মিস করলেই প্রেজেন্টেশনটা লেট বা ডিসক্রিপেন্ট হয়ে যাবে। তখন ব্যাংক নথি গ্রহণ নাও করতে পারে। ইনভয়েসে পণ্যের বিবরণ কতটা নিখুঁত হতে হয় সেটার একটা ভালো উদাহরণ ছিল আমাদের সোর্সে। ওটা একটু বলবেন? হ্যাঁ, উদাহরণটা খুব ভালো। ধরুন, একটা এলসি খোলা হয়েছে 100% অর্গ্যানিক ব্লু কটন টি-শার্টস সাইজ এম কেনার জন্য। বিক্রেতা তাড়াহুড়োয় বা অন্যমনস্ক হয়ে ইনভয়েসে শুধু লিখল ব্লু কটন টি-শার্টস সাইজ এম। এখানে তো 100% অর্গ্যানিক কথাটা বাদ পড়ে গেল। ঠিক তাই, বাকি সব তথ্য হয়তো ঠিক আছে, রং, জিনিস, সাইজ, কিন্তু ওই 100% অর্গ্যানিক অংশটা, যেটা এলসির বিবরণের একটা জরুরি অংশ ছিল, সেটা বাদ যাওয়ায় ইনভয়েসটা কিন্তু এলসির শর্ত আর পূরণ করল না। এটা একটা স্পষ্ট ডিসক্রিপেন্সি। এর ফলে পেমেন্ট আটকে যাবে? হ্যাঁ, ব্যাংক এই যুক্তিতে পেমেন্ট আটকে দিতে পারে। এটাই দেখায় যে ইনভয়েসের বিবরণ লেখার সময় কতটা সতর্ক থাকতে হয়। এলসিতে যা আছে প্রায় সেটাই কপি পেস্ট করা সবচেয়ে নিরাপদ। আলোচনার প্রায় শেষ দিকে আমরা দুটো শব্দ প্রায় শোনা যায় ট্রেড ফাইন্যান্সে, ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং আর ফরফেটিং। খুব সংক্ষেপে যদি এদের পার্থক্যটা বলেন। দুটোই আসলে রপ্তানিকারককে তার প্রাপ্য টাকা আগে পেতে সাহায্য করার উপায়, কিন্তু এদের ধরন আর প্রয়োগ একটু আলাদা। ফ্যাক্টরিং সাধারণত স্বল্পমেয়াদী দেনা বা শর্ট টার্ম রিসিভেবলস নিয়ে কাজ করে। ধরুন, একজন রপ্তানিকারক বিদেশে ক্রেতাকে 30 বা 60 দিনের ধারে মাল বিক্রি করেছে। ফ্যাক্টরিং কোম্পানি ওই বিলগুলো বা ইনভয়েসগুলো কিনে নেয়, রপ্তানিকারককে সাথে সাথে টাকার একটা বড় অংশ, যেমন 80-90% দিয়ে দেয়। পরে ফ্যাক্টরিং কোম্পানি ক্রেতার কাছ থেকে পুরো টাকা আদায় করে আর বাকি টাকাটা রপ্তানিকারককে দেয়, নিজের কমিশন কেটে রেখে। এটা অনেকটা চলতি মূলধন জোগানোর মতো, বিশেষ করে ভোগ্যপণ্য বা ছোট লেনদেনের ক্ষেত্রে। আর ফরফেটিং? ফরফেটিং সাধারণত দীর্ঘমেয়াদী এবং তুলনামূলকভাবে বড় অঙ্কের দেনা নিয়ে কাজ করে। যেমন ধরুন বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিসরি নোট, যেগুলোর মেয়াদ হয়তো 6 মাস থেকে কয়েক বছর। মানে বড় মেশিনারি বা প্রজেক্ট এক্সপোর্টের ক্ষেত্রে? একদম। ফরফেটার এই দেনাগুলো কিনে নেয়, সাধারণত একটা ডিসকাউন্টে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা হয় উইথাউট রিকোর্স ভিত্তিতে। মানে ভবিষ্যতে যদি ক্রেতা টাকা দিতে না পারে, সেই ঝুঁকিটা ফরফেটারের, রপ্তানিকারকের আর কোনো দায় থাকে না। ও, এটা তো রপ্তানিকারকের জন্য খুব ভালো। হ্যাঁ, ঝুঁকি পুরোটাই চলে যায়। তাই মূল পার্থক্য হল মেয়াদ, ফ্যাক্টরিং স্বল্পমেয়াদী, ফরফেটিং দীর্ঘমেয়াদী। টাকার অঙ্ক, ফরফেটিং সাধারণত বড় অঙ্কের, আর ঝুঁকি, ফরফেটিংয়ের রপ্তানিকারকের ঝুঁকি থাকে না। অসাধারণ। তাহলে আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা থেকে যেটা খুব পরিষ্কার হলো সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের যে বিশাল কর্মকাণ্ড, তার পেছনে এই ডকুমেন্টগুলোই কিন্তু আসল চালিকা শক্তি। এগুলো শুধু কিছু কাগজ নয়। একদমই না। এগুলো ঝুঁকি কমায়, আস্থা তৈরি করে আর পুরো প্রক্রিয়াটাকে মসৃণভাবে চালু রাখে। সামান্য একটা ভুল এখানে বিরাট ঢেউ তুলতে পারে, তাই না? ঠিক তাই। আর এই জন্যই ইউসিপি 600 বা আইএসবিপি 745-এর মতো আন্তর্জাতিক নিয়মগুলো এত গুরুত্বপূর্ণ, যাতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দুজন ব্যবসায়ী বা দুটো ব্যাংক একই ভাষায় কথা বলতে পারে, একই নিয়ম মেনে চলতে পারে। আর ভুল বোঝাবুঝির সুযোগটা কমে। হ্যাঁ, এই নিয়মগুলো জানা, বোঝা আর নিখুঁতভাবে
নথি তৈরি করা বা পরীক্ষা করা এটা ব্যাংকার এবং ব্যবসায়ী উভয়ের জন্যই কিন্তু অত্যন্ত জরুরি, কারণ দিনের শেষে এই কাগজগুলোই কোটি কোটি টাকার লেনদেনকে নিরাপত্তা দেয়। আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখছি পৃথিবী জুড়ে সবকিছু খুব দ্রুত ডিজিটাল হচ্ছে। তাহলে এই যে এত কাগজের নথি, এগুলো কি ভবিষ্যতে পুরোপুরি ডিজিটাল হয়ে যাবে? এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন। ব্লকচেন বা এ ধরনের প্রযুক্তি কি পারবে এই পুরো প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ, আরও দ্রুত, আরও নিরাপদ করতে? নাকি ডিজিটাল যুগে আবার নতুন কোনো চ্যালেঞ্জ আসবে, নতুন ধরনের জালিয়াতির ঝুঁকি তৈরি হবে? এই ডকুমেন্টগুলোর ভবিষ্যৎ রূপটা কেমন হতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ। ধন্যবাদ।